রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও দেখা যাচ্ছে তীব্র জ্বালানির সংকট। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের, ফলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। তেল মজুদ থাকা সত্ত্বেও সংকট সৃষ্টির পেছনে সিন্ডিকেটকে দোষেন তারা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। অন্যদিকে অবৈধ মজুদ, অপরদিকে ডিপো থেকে তেল সরবরাহে চলছে রেশনিং ব্যবস্থা। পাম্পগুলোতে তেল সংকট থাকায় গ্রাহক ভোগান্তিও চরমে রয়েছে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকেও যুক্ত হচ্ছেন মারুফ হাসান এবং নারায়ণগঞ্জের ডিপো পরিস্থিতি জানাবেন ইমরান আলী সজীব। প্রথমে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, রাতে তো পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে, সকালে কি অবস্থা দেখছেন এবং একই সাথে তেল সরবরাহ ঠিক আছে কিনা? রাত্রি আসলে রাত এবং দিনের কোনো পার্থক্য এই পাম্পগুলোতে আসলে একেবারেই দেখা যাচ্ছে না, এই কারণে যে রাতে যে দীর্ঘ সারি ছিল সেটি দিনের বেলাতেও বিদ্যমান আছে। বরং রাত থেকেই কেউ কেউ পাম্পে আগে থেকেই সিরিয়াল দিয়ে রেখেছেন যাতে করে সবার আগে তারা তেল সংগ্রহ করতে পারেন। তবে কাছাকাছি যে সকল পাম্পগুলো রয়েছে তার মধ্যে কোনোটি হয়তোবা বন্ধ, কোনোটি হয়তোবা বিকালে তেল সরবরাহ করবে। কাজেই সেই সকল পাম্পগুলোর যে সকল জ্বালানিতে যে সকল গ্রাহকরা ছিলেন তারাও মূলত যে সকল পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানে সে ভিড় জমাচ্ছেন। কাজেই এই দীর্ঘ সারি আসলে দীর্ঘতর হচ্ছে এবং এই রোদ উপেক্ষা করে এখানে যে দীর্ঘ মানুষ সারি দেখতে পাচ্ছেন, এখানে তারা কেউ কেউ হয়তো বা ভোর থেকেই অপেক্ষা করছিলেন, কেউ কেউ তারও আগে থেকেই। এবং এখানে ভিন্ন ভিন্ন পেশা যদি উল্লেখ করতে চাই, কেউ হয়তো বা সকল রাইড শেয়ারিং অ্যাপ তারা পরিচালনা করে থাকে, তাদের একটি গোষ্ঠী রয়েছে, কেউ চাকরিজীবী রয়েছে, কেউ পেশাজীবী রয়েছে, কেউ ব্যবসায়ী আছেন। কিন্তু তাদের প্রত্যেকের জীবন ও জীবিকায় একটি নেতিবাচক প্রভাব পড়েছে, কেননা দীর্ঘ সময় যেমন ব্যয় করতে হচ্ছে, একই সঙ্গে গ্রাহকরা কেউ কেউ আমাদের কাছে অভিযোগ করেছেন তেলের সন্ধানে বা জ্বালানির সন্ধানে যেহেতু তারা একাধিক পাম্পে ঘুরছেন, এর জন্যও কিছু পরিমাণে জ্বালানি তাদের অপচয় হচ্ছে, সময় তো অপচয় হচ্ছেই। সেই অভিযোগগুলো কিন্তু এখানে বারবার শোনা যাচ্ছে। এবং এখন যে পাম্পে আছি, সোনার বাংলা ফিলিং স্টেশন, সেখানে গতকালকেও চাহিদা মতো যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু চাহিদা সেই অনুযায়ী কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে এসে তাদেরও যেহেতু সরবরাহ কম তারা বলছেন, এজন্য তারা নিজেদের দায়িত্বে রেশনিং ব্যবস্থা চালু করেছেন। তারা আজকে যে সকল গাড়িগুলো আছে প্রাইভেট কার, তাদের জন্য 2000 টাকার তেল এবং বাইকের জন্য 500 টাকা তারা নিজেরাই সীমা নির্ধারণ করেছেন, যাতে করে বৃহৎ সংখ্যক গ্রাহককে তারা এই তেলের সরবরাহটা তারা অব্যাহত রাখতে পারেন। রাত্রি রাজধানীতে আসলে এই ধরনের সংকট আমরা শুনছি। আমাদের আরেক সহকর্মী রাজশাহী থেকে মারুফ, তিনিও এই সকল বিষয় নিয়ে খোঁজখবর রাখছিলেন। তার কাছ থেকে আসলে রাজশাহী জেলা, রাজশাহী বিভাগের কী খবর সেটুকুও জানতে চাই। মারুফ, আপনার কাছে আসলে জ্বালানি নিয়ে রাজশাহীর কী খবর আছে? ধন্যবাদ হোসেন জাহিদ। আসলে রাজশাহীতে চিত্র কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি। সকাল থেকেই তেলের সন্ধানে কিন্তু এখানে যারা বাইকার আছে, বিভিন্ন পরিবহন, ছোট পিকআপ থেকে শুরু করে যেসব গাড়ি যাতায়াতের জন্য প্রতিনিয়ত ব্যবহার করা হয়, তারা কিন্তু তেলের সন্ধানে কিন্তু এক পাম্প থেকে আরেক পাম্পে ছোটাছুটি করছেন। দীর্ঘ খোঁজাখুঁজির পরে কিন্তু আজকে তারা এখানে নগরীর কুমারপাড়ার যে গুলগোপুর তেল পাম্পটি আছে সেখানে কিন্তু তারা এসেছেন। এখানে এসে যে চিত্র সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা এখানে 1 থেকে 2 কিলোমিটার রাস্তা, দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইকার যারা আছে তারা কিন্তু সারিবদ্ধভাবে লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে এবং একে একে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে তেল সংগ্রহ চাহিদা মতো সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। আমরা দেখতে পেয়েছি যে গত বেশ কয়েকদিন ধরেই নগরীর বিভিন্ন তেল পাম্প কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, কারণ তাদের যে জ্বালানি তেলের যে পরিমাণ প্রয়োজন ছিল সেই প্রয়োজন কিন্তু তাদের সেখানে কিন্তু জমা বা মজুদ ছিল না, যার কারণে কিন্তু সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র গুলগোপুর পেট্রোলিয়াম যে তেল পাম্পটি সেটি কিন্তু খোলা রাখা হয়েছে এবং সেখানে কিন্তু আসলে গ্রাহকরা ছুটছেন তাদের যে দৈনন্দিন প্রয়োজনে যে তেলগুলো প্রয়োজন এবং যাতায়াতের জন্য যে তেল প্রয়োজন সেগুলো সংগ্রহ করার জন্য। এখানে সারিবদ্ধভাবে থাকার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আছেন, তারা যাতে এখানে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় বা কেউ মব সৃষ্টি করতে না পারে, সেই জন্য কিন্তু তারা পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কিন্তু তারাও এখানে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। পাশাপাশি এখানে যারা তেল পরিবেশন করছেন, তেল পাম্পের মালিক পক্ষ থেকেও তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে সহযোগিতার মানসিকতা নিয়ে কিন্তু তারা তেল পরিবেশন করছেন এবং তারা বলছেন যে এখানে যে পরিমাণ তেল মজুদ আছে সেটি কিন্তু আসলে সবাইকেই দেওয়া সম্ভব হবে, কিন্তু তার আগে সবাইকে তারা ধৈর্য ধারণ করতে বলছেন এবং এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা তেল সংগ্রহ করার জন্য বারবার নির্দেশনা দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে যারা তেল সংগ্রহ করতে আসছে তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন
বলছেন যে এর আগে তারা 4-5টি পাম্প কিন্তু ঘুরে এসেছে, সেখানে কিন্তু বন্ধ থাকায় আসলে তারা তেল পাননি। এখন একমাত্র ভরসা এই গুলগোপুর পেট্রোলিয়াম যে তেল পাম্পটি, সেখানে তারা অবস্থান করছেন এবং যে দীর্ঘ সারি এখানে আছেন শেষ দিকে যারা আছে তারা আসলে তেল পাবে কিনা বা তারা তাদের জ্বালানিটা সংগ্রহ করতে পারবেন কিনা এমনটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যে পরিমাণ এখানে গ্রাহক আছে সেই পরিমাণ তেল যদি মজুদ থাকে তবেই কিন্তু দেওয়া সম্ভব হবে, এবং মজুদ যদি আগেই ফুরিয়ে যায় সেটি কিন্তু কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে প্রশাসনিক কর্মকর্তার জায়গা থেকেও কিন্তু সার্বক্ষণিক তদারকির যে ব্যবস্থাপনা সেটি কিন্তু রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহী থেকে তেলের যে সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। এখন থেকে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সজীব। সজীব, জানাবেন আপনার সেখানকার পরিস্থিতি কি? মারুফ, ধন্যবাদ। আমি সকালে জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে যে মেঘনা ডিপো রয়েছে সেখান থেকে তেল সরবরাহ শুরু হয়েছে, এবং পাশাপাশি মেঘনার পাশে কিন্তু আরেকটি ডিপো রয়েছে পদ্মা ডিপো, এটা থেকেও কিন্তু তেলের সরবরাহ শুরু হয়েছে। এবং এছাড়াও কিন্তু নারায়ণগঞ্জে ফতুল্লাতে আরও 2টি ডিপো রয়েছে। সব জায়গায় কিন্তু আসলে বিপিসির যে নিয়ম, সেই নিয়মের বেঁধে দেওয়া নিয়মের যে রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতিতে তেল সরবরাহ হচ্ছে। তবে এখানে কিন্তু ডিপো কর্তৃপক্ষের যে বক্তব্য এবং এখান থেকে তেল নিতে আসা যে গ্রাহকরা আছে তাদের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা একটু পার্থক্য দেখতে পেয়েছি। যেটি বলছি যে ডিপো কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিক নিয়মে তারা তেল সরবরাহ স্বাভাবিক রেখেছে, কিন্তু এখানে যারা নিতে বিভিন্ন পাম্প এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু বলছেন যে না, আসলে স্বাভাবিক সময়ে যেই সরবরাহ তেমন সরবরাহ কিন্তু তারা পাচ্ছে না। কেউ 50%, কেউ 70%, আবার কেউ তারও কিছু কম কিন্তু সরবরাহ তারা পাচ্ছেন। অনেকে বলছেন যে সপ্তাহ ঘুরেও কিন্তু অনেকে আমরা বলতে শুনেছি যে তারা সপ্তাহ ঘুরেও আজকে মাত্র তেলের যে সিরিয়াল, সেই সিরিয়াল তারা আজকে পেয়েছে। তো এমন কথা কিন্তু আমরা জানছি, বলছেন আমাদেরকে এখানে আসা যে বিভিন্ন চালকরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিয়ম, সেই এই দুটো ডিপো রেশনিং থেকে পদ্ধতিতে 11,20,000 লিটার ডিজেল দেওয়া হচ্ছে, অকটেন দেওয়া হচ্ছে 1,65,000 লিটার, এবং পেট্রোল দেওয়া হচ্ছে 76,500 লিটার। এটি হচ্ছে মেঘনা ডিপোর রেশিও। এবং যদি পদ্মা ডিপোর কথা একটু জানাই, যে ডিজেল দেওয়া হচ্ছে আজকে 12,92,000 লিটার, অকটেন দেওয়া হচ্ছে 2,82,300 লিটার, এবং পেট্রোল দেওয়া হচ্ছে 1,14,500 লিটার। তো এই দুটো ডিপোর খবর আমার কাছে ছিল। হচ্ছে আজকে 12,92,000 লিটার, অকটেন দেওয়া হচ্ছে 2,82,300 লিটার, এবং পেট্রোল দেওয়া হচ্ছে 1,14,500 লিটার। তো এই দুটো ডিপোর খবর আমার কাছে ছিল যে এখান থেকে কি পরিমাণ রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি আমি একটু ছোট করে যুক্ত করতে চাই যে নারায়ণগঞ্জে যে প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু বলছে যে এই ডিপো এবং বিভিন্ন যে পাম্প আছে, নারায়ণগঞ্জ জেলায় 63টি পাম্প আছে, পাম্পগুলোতে কিন্তু আসলে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং স্ব উপজেলার যে ইউনো কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেই ট্যাগ অফিসারদেরকে মনিটরিং করছেন, এবং ট্যাগ অফিসাররা পাম্পগুলোতে অবৈধভাবে কোনো মজুত করা হচ্ছে কিনা বা সরবরাহটা স্বাভাবিক করা হচ্ছে কিনা সেই বিষয়গুলি কিন্তু তারা মনিটরিং করছেন। তো এই ছিল আমার কাছে রাত্রি নারায়ণগঞ্জের ডিপো থেকে সরবরাহের সবশেষ খবর। জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।